নেপালের নবীনতম প্রজন্ম জেন জির নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সরকার পতনের পর ভারতের প্রতিবেশী এই পার্বত্য দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার ঘেরাটোপে। দুর্নীতি, স্বজনপোষণ আর অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমতে থাকা জন অসন্তোষে ঘৃতাহুতি দিয়েছিল ফেসবুক, ইউটিউব, এক্সের মতো সোশ্যাল মিডিয়ার 26টি অ্যাপ নিষিদ্ধ করার সরকারি পদক্ষেপ। 8ই সেপ্টেম্বর প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছিল হামি নেপাল নামে একটি অসরকারি সংগঠন। সেই প্রতিবাদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নেপালের সংসদ ভবন, বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রীদের ঘরবাড়ি, হোটেল। সুপ্রিম কোর্টও রেহাই পায়নি। অনেকেই বাংলাদেশে গত বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে নেপালের বর্তমান পরিস্থিতির তুলনা করছেন। 2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ আর 2025-এ নেপাল। গণবিক্ষোভের জেরে এই তিনটি দেশের রাজনৈতিক পালাবদলের মধ্যে কোনো অভিন্নতা আছে কি? এর পেছনে কি রয়েছে কোনো বহিঃশক্তির হাত? এরকম অনেক প্রশ্নেরই উত্তর খুঁজতে আজ আমরা এসেছি স্বনামধন্য সাংবাদিক সুবীর ভৌমিকের কাছে। সুবীর বাবু, আপনার কি মনে হয় নেপালে 8ই সেপ্টেম্বর যা ঘটল, 19 জন পুলিশের গুলিতে মারা গেলেন এবং তারপরেই পরিস্থিতিটা হাতের বাইরে চলে গেল। এই জেন জির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কিন্তু আর জেন জির হাতে থাকলো না। এইরকম একটা সাংঘাতিক রকমের অসন্তোষ যে দানা বাঁধছে, এটা কি টের পাওয়া যায়নি? না, জেন জি যে ব্যাপারটা, এটা কারা, সেই প্রশ্ন তো আগে আমাদের দেখতে হবে। যে এই ছাত্র বা তরুণরা, হ্যাঁ, সে 14 বছর থেকে 28 বছর কি 13 বছর থেকে 30 বছর, এইসব অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু যারা আন্দোলনে ওখানে সমবেত হয়েছিলেন তারা কি শুধুমাত্র এই স্কুলের ছাত্রছাত্রী কি কলেজের ছাত্রছাত্রী? তা তো নয়। সেখানে প্রচুর রাজনৈতিক কর্মী, বিভিন্ন দলের লোকজনও উপস্থিত ছিল যারা এই আন্দোলনে সামিল হয়েছে। তো যাই হোক, আমি এখানে জেনজি কথাটা খুব চালু কথা এখন, কারণ প্রথম প্রতিবাদের ডাকটা দিয়েছিল ওই জেনজি। আচ্ছা, জেনজি যে সুদান গুরুং যাদের নেতৃত্ব, না তো সুদান গুরুং নিজের বয়স কত? উনি কি জেনজি? উনি বেশ কিছুদিন ধরে এই হামি নেপালটাকে দাঁড় করিয়েছেন। বিশেষ করে 2015-তে এটা গঠিত হয়েছে। ও প্রথমে বলা হয়েছিল ডিজাস্টার রিলিফ, এটা তার জায়গা, এই বন্যা হচ্ছে কি তার আগে ভূমিকম্প হয়েছে, ওসব জায়গায় ত্রাণ এইসবের মধ্যে তার একটা ভূমিকা। কিন্তু তারপরে আস্তে আস্তে সে ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হাউ টু ফাইট করাপশন ইত্যাদি এইসবের মধ্যে ঢুকছে এবং ভালো মোটা অঙ্কের টাকা পয়সা ডোনেশন পাচ্ছে বড় বড় মাল্টিন্যাশনাল লাইক কোকোকোলা, তাদের তরফ থেকে। তো কোকোকোলা ব্যবসা ছাড়া অন্য কিছু করে কি? হঠাৎ করে তাদের নেপালে ইউথ অ্যাওয়ারনেসের জন্য টাকা ডোনেট করছে, এগুলো আমরা এগুলি বুঝি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই যে হামি নেপালের তরফ থেকে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং মানে কথা বলার অধিকার সরকার খর্ব করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অ্যাপিল হতেই পারে। উনি যখন অ্যাপিল করছেন তখন বলছে স্কুল টুলের বা কলেজের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরে স্কুলের ব্যাগ নিয়ে, না কারণটা কি? যে তার মানে এরা স্কুলের ছাত্রছাত্রী, এদের দেখে পুলিশ যদি পিছিয়ে যায়, কোনো রকম কঠিন পদক্ষেপের দিকে না যায়, আন্দোলন যদি ছড়ায় সেটাকে রোখার জন্য কোনো বল প্রয়োগ না করে, তাহলে তো হলোই। আর যদি সেটা করে তাহলে ম্যাসিভ ইমোশনাল ব্যাকল্যাশ হবে। ঠিক বাংলাদেশে যেই অঙ্কে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়েছে, এখানেও ওই ধরনের একটা ছক দেখা গেছে। তো এটা কি তাহলে আমি বলবো যে এই জেনজি মুভমেন্ট ইজ পার্ট অফ সাম ইন্টারন্যাশনাল টেকনোলজি অফ প্রোটেস্ট? এটা তো আমার মনে হচ্ছে যে এরা, এবং এটা এই সাউথ এশিয়া রিজনে হচ্ছে, কিন্তু শুধু সাউথ এশিয়ায় তো না, অন্য জায়গাতে তো হয়েছে। আরব দুনিয়াতে আমরা আরব স্প্রিং দেখেছি একটা সার্টেন টাইপের, এবং এখানে তিনটে খুব ক্যারেক্টারিস্টিক আমরা লক্ষ্য করছি এই ধরনের মুভমেন্টগুলি। মুভমেন্টের পরিচালনা কোনো বড় রাজনৈতিক দল বা ওই ধরনের কোনো সংগঠন নয়, খুব নাম না জানা কি যাদের নিয়ে কেউ মাথা ঘামায় এই ধরনের এনজিও বা ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম, তারা আন্দোলন লিড করছে, তারা টার্গেট করছে ইয়াং পিপলদের। এবং
এই আন্দোলনের মধ্যে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা রয়েছে। নেপালে গণবিক্ষোভ যে এবারই প্রথম হলো তা তো নয়, না, মানে সেই 50-এর দশকেও হয়েছে, তারপর 90-এর দশকে কিন্তু সেগুলির নেতৃত্ব দিয়েছে বড় বড় সংগঠন। একসময় নেপাল কংগ্রেস, পরবর্তী সময় কমিউনিস্টরা, মাওবাদীরা। হ্যাঁ, এই যে জন আন্দোলন, তারপরে আমরা একটা বিরাট গণবিক্ষোভ দেখেছিলাম, এবং তারপরে এই আমরা দেখলাম। কিন্তু এখানে প্রতিবাদে সেই রকম ভাবে কোনো মুখ ছিল না, নেতৃত্বের মুখ। প্রতিবাদী যে ছেলে মেয়েরা, এটাই বৈশিষ্ট্য। হ্যাঁ, সেটা ছিল না। কিন্তু যাদেরকে আমরা এতদিন নেতৃত্ব দিতে দেখছি, মানে এই যে বারবার সরকার পরিবর্তন হয়েছে, 2015-এ নতুন সংবিধান গৃহীত হবার পর থেকে কতবার সরকার পরিবর্তন হয়েছে বলুন তো, যে কোন সরকারই তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। এবং এই দুর্নীতির অভিযোগ, 14 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। তাহলে এই দুর্নীতির যে অভিযোগ, এটা কিন্তু না, এই অভিযোগগুলি কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। নেপালে মানুষের একটা আশা ছিল যে রাজতন্ত্র গেছে, গণতন্ত্র এসছে, আমাদের একটা বিরাট কিছু হবে, সেটা হয়নি। নেপালের অর্থনীতির যা অবস্থা, নেপালে হাজার হাজার ছেলে মেয়ে প্রত্যেক বছর কাজের খোঁজে, হ্যাঁ, পেটের তাড়নায় অন্য জায়গায় চলে যাচ্ছে। এমনকি তারা রুশ ইউক্রেন যুদ্ধে গিয়ে যুদ্ধ করছে টাকার জন্য। মানে প্রতি বছর 7 লক্ষের মতো নেপালি দেশ ছাড়েন। সব ঠিক আছে এগুলি, এবং এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ থাকবে, এটা স্বাভাবিক। এবং সেই ক্ষোভের শিকার হবে রাজনীতিবিদরা, বিশেষ করে যেসব দল ক্ষমতায় থেকেছে। এখানে দেখুন, এখানে একটা তফাৎ হচ্ছে কি বাংলাদেশের সাথে। বাংলাদেশে 15 বছর দুর্দান্ত প্রতাপ নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থেকেছেন। তার বিরুদ্ধে যেমন গণতন্ত্রের প্রশ্নে অনেক আপত্তিকর কথা অনেকেই বলেছে, যে উনি নির্বাচন ঠিক করে করেন, কিন্তু আবার উন্নয়নের ব্যাপারে ওনার যে ভূমিকা সে নিয়েও হয়েছে। কিন্তু নেপালে যেটা হয়েছে, কেউই ঠিক মতো সরকার চালাতে পারেনি। আজকে দুদিনের জন্য এ আসছে, কালকে ও চলে আসছে, মিউজিক্যাল চেয়ার। এবং এখানে মানে সেই শের বাহাদুর দেওবা, কেপি শর্মা ওলি, প্রচন্ড, এদের মধ্যে ব্যাপারটা ঘুরেছে, মিউজিক্যাল চেয়ার। কিন্তু এখানে যে প্রবণতাটা হয়, কেউই যখন শিওর না যে আমার সরকার কতদিন টিকবে, তো তাহলে যতদিন আছি ভালো করে খাওয়া দাওয়া করো। এইটাই অনেকে মনে করে যে এখানে প্রচন্ড রকম এই করাপশন, হ্যাঁ, এইসব বাড়ার কারণ। কিন্তু সেটা আছে। এইসব জিনিস থাকার পরেও অনেক দেশে তাৎক্ষণিক এই ধরনের আন্দোলন হয় না, বিশেষ করে যেখানে আপাতত দৃষ্টিতে কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই। যে কোনো মানুষ যে পরিবর্তন চাইছে, সেটা কি আমরা বুঝতে পেরেছিলাম ওই বালেন্দ্র শাহ বা ব্যালেন শাহর নির্বাচনে? তিনি, তার কোনো সেই অর্থে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং তিনি র্যাপার, কিন্তু তিনি কাঠমান্ডুর মেয়র হয়ে গেলেন নির্দল হিসেবে, প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদের হারিয়ে। তো সেই হিসেবে মানুষ পরিবর্তন চাইছেন বলে ব্যালেন শাহর এই পপুলারিটি। ব্যালেন শাহ মানে সেই অর্থে কোনো দলীয় রাজনীতির সাথে যুক্ত না হলেও কিন্তু রাজনৈতিক আঙ্গনে আছে অনেক দিন। এবং ওর যে র্যাপার হিসেবে ওর যে গান টানগুলি, তার কন্টেন্ট কিন্তু ইন্টেন্সলি পলিটিক্যাল। অবশ্যই, কিন্তু তার কোনো দল নেই। কেন? ও প্রথম থেকেই বলে আসছে যে সব চোর ছা, মানে নেপালি ভাষায় এরা সবাই চোর। ও প্রথম থেকেই একটা স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করেছে যে এন্টার পলিটিক্যাল ক্লাস ইজ করাপ্ট। এবং এটা মানুষ, ফলে এই যে নেপো কিডস বলে যে বিভিন্ন ভিডিও বা ছোট ছোট রিলস, এগুলো যে খুব পপুলার। রিলগুলির মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, যে রিলগুলির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কমেন্ট্রি খুব, মানে আমেরিকান ইংলিশ অ্যাকসেন্টে। So who is producing this? I have my doubts. কিন্তু বোঝা যাচ্ছিল যে মানুষের ভেতরে একটা ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে। আপনি আমাকে একটা সাধারণ সিম্পল একটা কথা বলুন, যে আমি নেপাল অর্গানাইজেশন হলো, তারা ত্রাণ নিয়ে কাজ করছে, তারপর ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, মানুষকে, নেপালের লোককে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তারা ওয়ার্কশপ করছে, আর সেখানে কোকোকোলা টাকা দিচ্ছে। ব্যাপারটা এটা তো মানে যারা ধরুন সবসময় এই সন্দেহটা করেন যে একটা কোনো আমেরিকার ডিপ স্টেট আছে, যারা আছে, এটা সন্দেহ না, ইটস এ ফ্যাক্ট। এবং আমেরিকানরা, আপনি মনে রাখবেন, টিবেট অ্যাক্ট পাস করেছে বাইডেনের সময়। আমি যদি আপনাকে বলি যে একদিকে বাংলাদেশ একটা ঘাঁটি দরকার মায়ানমারে চীনকে ব্লক করার জন্য, কেন চায়নার যে চায়না মায়ানমার করিডর, ইকোনমিক করিডর, যেটা দিয়ে চীন বঙ্গোপসাগরে অ্যাক্সেস পাচ্ছে,
সেইটাকে ব্লক করার জন্য এই রাখাইন করিডর দরকার বা অন্যান্য জিনিস দরকার। এখানে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর কিভাবে এই যে এলএনজি ডিল হচ্ছে আমেরিকান কোম্পানির সাথে, হ্যাঁ, কত হাজার কোটি টাকার ডিল হচ্ছে, তো এগুলি আমরা সব দেখছি। নেপালেও আমেরিকানদের একটা ইন্টারেস্ট আছে, বেশ কিছুদিন ধরে ওরা আমেরিকান আর্মিকে ট্যাগ করার চেষ্টা করছে, এগুলো আমি ফলো করি। কেন বলুন তো? দে হ্যাভ এন ইন্টারেস্ট ইন, এখানে চীনকে মায়ানমারে ব্লক করার জন্য যেমন বাংলাদেশ দরকার, হ্যাঁ, এইখানে আপনার তিব্বতে গোলমাল করার জন্য নেপাল দরকার। কেন? ইন্ডিয়ার সাথে চীনের প্রবলেম থাকলেও ইন্ডিয়া একটা বড় শক্তি, এই অঞ্চলে অন্তত একটা বড় শক্তি, ইটস এ রিজিনাল পাওয়ার। এবং ইন্ডিয়া তার স্ট্র্যাটেজিক অটোনমিটা সে যেই ক্ষমতায় থাকুক, যেই পাওয়ারে থাকুক, সেটা ভ্যালিউ করে। কিন্তু ইন্ডিয়া আমার সাথে চীনের ঝামেলা হলো আমি সেটা বুঝে নেবো, কিন্তু ওই আরেকজন আমার ভূখণ্ড ব্যবহার করে ওখানে গোলমাল পাকাবে, আমি বসে থেকে দেখবো, সেটা আমরা চাই না। এবং যেটা নিয়ে আমেরিকা এত ক্ষুব্ধ কেন আমাদের উপর, এই যে ট্যারিফ ফ্যারিফ, হ্যাঁ, বারবারই বলছে যে তুমি এটা করতে পারো না, বিকজ উই হ্যাভ নট টেকেন দেয়ার ডিকটেশন। ইন্ডিয়া যদি এই খেলাটা খেলতো তাহলে মায়ানমারে গন্ডগোল করার জন্য ওদের বাংলাদেশ দরকার হতো না, উত্তর পূর্ব ভারতে ঘাঁটি গেড়ে আমেরিকানরা এটা করতে পারে, সেটা হয়নি, তাই বাংলাদেশ দরকার। নেপালের যে অশান্তি, এই অশান্তিটা যেটা আমরা দেখলাম 8 তারিখে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদীরা ছুটে গেল সংসদ ভবনের দিকে এবং গুলি চললো এবং 19 জন মারা গেল, এবং তারপরেই সবকিছু হাতের বাইরে চলে গেল। এবং যেভাবে আগুন ধরানো হলো, যেভাবে লুটপাট হলো, সেটাতে কিন্তু আমরা যাদের জেন জি বলছি তারাও হতভম্ব। তারা বলছে আমরা কিন্তু এটা করি। এক্স্যাক্টলি, তাহলে কে করিয়েছে? এটাই তো প্রশ্ন। যে ছেলে পেলেরা আন্দোলন করছে, গুলি চলেছে, তাদের লোক মারা গেছে, কিন্তু এই লুটপাট ইত্যাদি এটা তারা করছে, ক্রিমিনাল গ্যাংস আর ইনভলভ। তো এদেরকে কে কাজে লাগাচ্ছে এটা দেখতে হবে। এদেরকে যারা কাজে লাগাচ্ছে তাদের একটা এজেন্ডা আছে, আন্দোলনটা যাতে না থামে এবং আন্দোলনটা যাতে একটা ভয়াবহ রূপ নেয়, যাতে করে সরকারের পতন ঘটে। সো হিয়ার দিস ইজ এ রেজিম চেঞ্জ। সরকার ফেলার একটা মুখ, সরকার ভালো কি খারাপ তার মধ্যে আমি গেছি, নিশ্চয়ই সরকারের অনেক দোষ ত্রুটি আছে। শেখ হাসিনার ক্ষেত্রেও ছিল, মহিন্দা রাজাপাকসার ক্ষেত্রেও ছিল, অলির ক্ষেত্রেও সেটা আছে, কি নেপালের অন্য যে সরকার হয়েছে তা আছে। আপনার যদি দুর্বলতা না থাকে, বাইরের শক্তি এসে দুম করে একটা কিছু করে ফেলতে পারে না, সেটা আমি মানছি। কিন্তু বাইরের শক্তি এখানে নেই, এরা হঠাৎ করে শুধুমাত্র একটা অর্গানিক মুভমেন্ট হয়েছে। আই অলসো ডোন্ট বিলিভ দ্যাট। এখানে একটা অন্য লার্জ পাওয়ার প্লে আছে, বড় পাওয়ার প্লে এখানে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে এটা একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই যে সবকটা পরিচিত যে রাজনৈতিক শক্তি, তারা যেভাবে পিছু হটে গেল, এখন তারা পিছনে রয়েছে নিশ্চয়ই, কিন্তু সামনে আপনি কয়েকদিন অপেক্ষা করে দেখুন। এখানে আসলে এখানে এই যে রাজনৈতিক শক্তি তো পিছু হটে গেছে কেন, সবাই আক্রান্ত হয়েছে, সবারই বাড়ি ঘর, হ্যাঁ, সব তিনটে প্রধান দলের পার্টি অফিস থেকে আরম্ভ করে সব আক্রান্ত হয়েছে, ছাই হয়ে গেছে, কেউ সামনে আসতে পারছেন না এখন এই মুহূর্তে। এখানে একটা নতুন ট্রেন্ড আপনি লক্ষ্য করবেন যে এক্সিস্টিং রেজিম তারা যদি ওই বিগ পাওয়ারের কথা না শুনে এই ধরনের আন্দোলন করে তাকে ফেলা, তার নিশ্চয়ই ত্রুটি আছে, কিন্তু তাকে ফেলা সেখানে একটা ডিজাইন কাজ করে। এবং সেখানে একটা দেখবেন প্রবণতাটা কি, একটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আনবে। সেই ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন যার কোনো কনস্টিটিউশনাল বেসিস নেই, তারা মেজর ডিসিশন নিয়ে নেবে, তারা বড় বড় অর্থনৈতিক ডিসিশন নেবে, বড় বড় আমেরিকান কোম্পানি। বাংলাদেশে দেখছি, এটা আপনি নেপালেও দেখুন। নেপালে যদি এরা সুবিধা মতো নিজের লোক বসাতে পারে, নেপালেও এই জিনিসটা হবে। এখন তো রাশিয়ার থেকে বেশি চীনকে ওরা শত্রু হিসেবে মনে করে। কিন্তু এখন আপনার কি মনে হচ্ছে যে নেপালে আমরা এখন যা দেখছি তার পেছনে আমেরিকান শক্তি কাজ করছে? ডেফিনেটলি আছে, মানে এটা আপনি বিশ্বাস করেন? ডেফিনেটলি আছে। আমেরিকান ডিপ স্টেট এখানে ভারতের কি ভূমিকা আছে এটা নিয়েও প্রশ্ন উঠছে, যেহেতু রাজতন্ত্রের যারা সমর্থক তারা ভেরি মাচ এই আন্দোলনের মধ্যে রয়েছে, এটা আমরা শুনেছি, এবং তারা বলছেন যে আমরা এই আন্দোলনকে সমর্থন করছি। এবং রাজতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যে কিছুদিন আগে পথে নেমেছিলেন অনেক মানুষ, সেটাও আমরা দেখেছি। তো ফলে ভারত এখানে পেছন থেকে কিছু ভূমিকা নিচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু উঠছে। আপনার কি মনে হয়? আমার মনে হয় না ভারত, এখন যা ভারতের অবস্থা, বাংলাদেশ সামাল দিতে পারছে না। বাংলাদেশে ভারত কি করবে এখনো বুঝে উঠতে পারছে না, কারণ দে আর টোটালি ডিপেন্ডেন্ট অন আওয়ামী লীগ। এরকম একটা নড়বড়ে পরিস্থিতিতে ভারত নেপালে আবার নতুন করে একটা কিছু গোলযোগ পাকাবে, সেই মানে
মানে ভারতের যারা, ভারতের বোধহয় উচিত নয়, না উচিত না, এটা করার আমাদের নেই। আর যারা ওই রাজতন্ত্রের আন্দোলন, শুনুন, নেপালের পলিটিক্যাল সিস্টেমে এখনো রাজতন্ত্রের পক্ষে লোক আছে, রাজারা এটা নিয়ে হইচই করাচ্ছে, বিশেষ করে জ্ঞানেন্দ্র। কেন জ্ঞানেন্দ্রর যে ক্ষমতা ছিল সেরকম ভাবে তার কোনো বেস নেই, এবং এটা ভারত অফিসিয়ালি, ভারত ট্রেডিশনালি কাকে সাপোর্ট করেছে? নেপালি কংগ্রেস। কার বিরুদ্ধে করেছে? রাজতন্ত্রের বিরুদ্ধে করেছে। কেন করেছে? নেপালে গণতন্ত্র আসবে। ভারত একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি, ভারতের পক্ষে কোনো দল, সে হিন্দুত্ববাদী হোক আর কংগ্রেসই হোক, কারো পক্ষে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি এটা ভারতের পক্ষে করা সম্ভব না। ভারত বরং আপনি যদি দেখেন ভুটানে এই মুহূর্তে কি ভারতের উচিত মানে সরে থাকা? এখানে তিনটে রাজনৈতিক দলকেই সাইডলাইন করা কার ইন্টারেস্টে জানেন? এই যে আমেরিকা, আমি বলছি কেন জানেন? আমেরিকা দেখছে তিনটে রাজনৈতিক দলের মধ্যে এখানে এমন কেউ নেই যারা আমাদের পক্ষে, আইদার দে আর প্রো চায়না অর প্রো ইন্ডিয়া। নেপাল কংগ্রেস ইজ ট্র্যাডিশনালি প্রো ইন্ডিয়া, হ্যাঁ সেটা আপনি বললেন, কিন্তু এবং এরা প্রো ইন্ডিয়া, তাই জন্য থ্রো অল অফ দেম আউট। বাংলাদেশের নেপালের মানুষের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু হবে না, না সেটা হবে না। নেপালের মানুষ কিন্তু মাওবাদী হিংসারও সাক্ষী হয়েছেন, তারপরে গৃহযুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, এবং একটা দীর্ঘ, আমার বক্তব্য হচ্ছে নেপালে যে আন্দোলন হচ্ছে তার একটা ভিত্তি আছে, তার একটা অর্গানিক বেসিস আছে, এবং মানুষের মধ্যে ক্ষোভ না থাকলে বাইরের থেকে এসে কেউ ঘি ঢেলে আগুন ধরাতে বা আগুনটা ছড়াতে পারে না। কিন্তু গন্ডগোলটা বাদলে বাইরের শক্তি যদি সেখানে গিয়ে এটাকে সেই সুযোগটা তারা নেবে, তো দুটো জিনিসই আমাদের দেখতে হবে। অর্গানিক বেসিস অফ দ্য মুভমেন্ট, সেটা যেমন আমরা যারা ধরুন নেপাল বা অন্য কোনো দেশের রাজনীতি ফলো করি, সাংবাদিক হিসেবে, রিসার্চার হিসেবে, আমাকে দুটো ফ্যাক্টরই দেখতে হবে, কেন ওয়ান সাপোর্টস দ্য আদার। অর্গানিক বেসিস থাকে, কিন্তু অর্গানিক বেসিসকে এরকম একটা জিনিস আপনি চাইলে কি আমেরিকা ইন্ডিয়াতে করতে পারবে না? কেন? ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ কান্ট্রি, সম্ভব হবে না। ওখানে কোনো র্যাপার একটা গান, ওই নেপালি র্যাপারের পুরো ওই গান সারা নেপালকে উজ্জীবিত করবে। ভারতে এখানে হিন্দিতে করলেও তামিলনাড়ুর লোক তাতে লাভ, উজ্জীবিত হবেন না। ঠিকই, এই ইন্ডিয়াতে এই ধরনের ডিপ স্টেট অপারেশন করার মুশকিলটাই হচ্ছে যে ইন্ডিয়ার ডাইভার্সিটি ইজ সবথেকে বড় শক্তি ইন্ডিয়ার, এই ডাইভার্সিটিটা। কিন্তু তবু আমার যেটা মানে শেষ পর্যন্ত যেটা জানতে চাইবো সেটা হলো যে এই জেন জি কিন্তু চাইছেন যে অন্তর্বর্তী সরকার যেটা হবে তার প্রধানমন্ত্রী হিসেবে আসুন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সুশীলা কার্কির একটা যে ভাবমূর্তি সেটা খুব স্বচ্ছ, দুর্নীতি বিরোধী। ফলে এখন এই মুহূর্তে আমরা নজর রেখেছি কি দাঁড়ায় নেপালের পরিস্থিতি, কি করে দেশে বেসিক ল এন্ড অর্ডার সামাল দেবে, ঠিক তাই, বেসিক গভর্নমেন্ট মানে সচল রাখবে, সেই চ্যালেঞ্জেরই মুখোমুখি নেপাল। সত্যি তো, সংসদ ভবন পুড়ে গেছে, সুপ্রিম কোর্ট ওইভাবে নষ্ট হয়েছে, বিচার ব্যবস্থা, মানে সবকিছুই, আইন শৃঙ্খলা, পুরো জিনিসটাকে আবার স্বাভাবিক জায়গায় আনাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। সুবীর বাবুকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।